শব্দের জান বের হয়ে যাচ্ছে আমার। তারপরও কোনো রকম ছাড় পাচ্ছি না আমি, কারণ অতিশয় বিদঘুটে পরিস্থিতি শিকার হয়ে আমি বড় ভাইয়ের বসের সাথে। ভাবা যায় না, আমি তো ভাবতে পারছি না কি এক অবস্থা। আমি লোকটা থেকে চা পাওয়ার জন্য ছটফট করছি, দু হাতে এলো পাতারি ধাক্কা দিয়ে, কিন্তু লোকটা শক্ত সামর্থ্যর সাথে পেরে উঠছি না। লোকটা বাহুর বল মনে হয় একটু বেশি, তার জন্য লোকটার একটা হাত আমার কোমর চেপে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আমার সামনে, আর আমি তার দুই বাহুর বন্ধনে আটকে। আসলে তার সাথে আমার কি শত্রুতা আমি তা জানি না, কিন্তু আমার শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে খানিকটা নিস্তেজ হয়ে আসতে লোকটা একটু এগিয়ে আসলো আমাকে তার প্রচণ্ড বুকে জড়িয়ে নিতে। হঠাৎ যেন তার ধ্যান ভাঙল, আমাকে ছিটকে তার থেকে ধাক্কা দিতেই আমি উপুর হয়ে পড়ি সিঁড়ি কোঠায়। আমাকে নিচে ফেলারও তার শান্ত হয়নি, বরং রাগান্বিত দৃষ্টিতে আমাকে দেখে নিজের ঠোঁট বাম হাতে মুছে হনহন করে চলে যায় সেদিক থেকে এসেছিল সেদিকে। আর আমি লোকটার ধাক্কার তাল সামলাতে না পেরে ব্যথা কুঁচকে উঠতে সাথে সাথে ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসি বিছানায়। বাপরে, কি সাংঘাতিক স্বপ্ন দেখলাম! তাও ভাইয়ের বসকে নিয়েছি। স্বপ্ন যেমন তেমন ছিল না, কিন্তু স্বপ্নের লোকটা আমাকে কিস করলো বিষয়টি ভাবতে হাত পা শীতল হয়ে আসলো আমার। সে কি জঘন্য স্বপ্ন! বেটা যদি শুনতে পারে সে আমি রাত বেরাতে তাকে নিয়ে এমন স্বপ্ন দেখে ঘুরে বেড়াই, তাহলে সে নির্ঘাত আমার জেলে পুরে দেবে বিনা বাক্য বয়ে। সাথে এটাও বলে দেবে আমাকে দানা পানি না দিয়ে মারতে। এ কথা আমাকে জেলে রেখে না খাইয়ে শুকিয়ে মারার বান্দা করবে এই লোক। আমি কি বুঝি না নাকি? সব বুঝি আমি। আমাকে শুকিয়ে মারতে চাই বজ্জাত লোকটা। তাই যত কিছুই হোক না কেন ওনাকে জানতে দেওয়া যাবে না আমার এই বাজে স্বপ্নটা কথাটা, নয়তো আমাকে শুকিয়ে মরার থেকে কেউ বাঁচাতে পারবে না। সবে অল্প বয়স আমার, এই বয়সে আমার এখনো দুনিয়া দেখা বাকি। আমি এত তাড়াতাড়ি মরতেও চাই না। তাছাড়া এখন নিচের খারাপ লাগছে এই ভেবে কি করে পারলাম এমন একটা স্বপ্ন দেখতে, তাও এমন একটা মানুষকে নিয়ে যার মধ্যে বিন্দুমাত্র মানস নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। আমার তো স্বপ্নের কথা ভাবতেই হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে ইচ্ছে করছে। আমার ভাবনার মাঝেই কয়টা বাজে দেখার জন্য ফোন হাতে নিয়ে স্ক্যানে আলো অন করতেই চোখে পড়ে ফোনের স্ক্যানে বড় বড় করে লেখা 2:45 তার মানে এখন গভীর রাত। আর আম্মু বলে গভীর রাতে স্বপ্ন নাকি সত্যি হয়। তারপর এই স্বপ্নটা সত্যি হওয়ার চান্স আছে। আর যদি এই স্বপ্ন সত্যি হয় তাহলে আমি তো বাঁচতে ইন্নালিল্লাহি পড়তে হবে যে কোনো সময়, কথা ছাড়াই। বাহির থেকে কোনো চিৎকার চেঁচামেচির শব্দ এখান পর্যন্ত আসছে। হয়তো সবাই এখনো স্টেজে বসে আড্ডা মেতে আছে। অবশ্য আমিও ছিলাম সবার সাথে, কিন্তু ভাইয়া আমাকে জোর করে রুমে পাঠিয়ে দেয়। তাই বাধ্য হয়ে রেগে মেগে শাড়ি পরেই বিছানায় এলোমেলোভাবে ঘুমিয়ে পড়ছিলাম তখন। তাই এখন ভাই বস আছে কিনা চলে গেছে তা বলতে পারছি না কিছু। আমারও তো এত চিন্তা ভাবনায় পিছনে ফেলে আবারও বেরিয়ে পড়লাম সবার উদ্দেশ্য। যেহেতু কাঁচা ঘুমটা ভেঙে গেলাম, তাই সবার সাথে আড্ডা দেব বলে ঠিক করলাম। আচ্ছা, যেতে যেতে পরিচয়টা আগে দিয়ে নেই। আমি রিতা ইসলাম মায়া, এবার অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আর যাকে নিয়ে এই ভয়ানক স্বপ্নটা দেখলাম সে হলো আমার বড় ভাইয়ের বস আব্রাহাম
রিদ খান একজন বিজনেসম্যান মানুষ, তবে ওনার রাগটা একটু নাকের ডগায়, যা বলে তাই হতে হবে। তার ওপর কোনো রকম কথা চলে না কারো। বলতে গেলে ঘাড় তেরা মানুষ। সাথে এক রুখা পদবিটাও যুক্ত করতে পারেন। সাথে লোকটা একটু সুন্দর টুন্দর আছে। আসলে একটু না, অনেকটাই সুন্দর আছে। আমি প্রথম দেখায় মনে মনে এটাই ভেবেছিলাম, ছেলে মানুষ কি এতটা সুন্দর হয় বুঝি। আসলে লোকটার উপর ক্রাশ খেয়েছিলাম। তবে লোকটা স্বভাবে খুব গভীর প্রকৃতির মানুষ। অকারণে সারাদিন 5টার সময়ও বলে কিনা তাও নিয়ে সন্দেহ আছে সবার। কথা বলতে চায় কম, আর আমি মাশাআল্লাহ, কথা ছাড়া বাঁচা অসম্ভব। কাজের কথা হোক বা অকাজের, জবান চলতে হবে, নয়তো আমার পেটের ভাত সহজে হজম হবে না। আপাতত এখন এতটুকু থাক, বাকিটা না হয় পরে জেনে নেবেন। আচ্ছা, যাই হোক, রিদ খানকে আমি তেমন একটা চিনি না, বা এর আগে ওনার সাথে আমার কখনো কথা হয়েছে এমন কিছু না। আসলে আমি রিদ খানকে মাত্র কাল সন্ধ্যায় দেখলাম, তাও আমার বড় ভাই মানে আরিফ ভাইয়ার হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে। আরিফ ভাইয়ার বিয়ে আজ, তাই সে সুবাদে ভাইয়ের বসকেও ইনভাইট করা হয়েছিল আমাদের পরিবার থেকে। রিদ খান সম্পর্কে যতটুকু আমি শুনেছি সবটাই আমার ভাইয়া কাছ থেকে জানা। আরিফ ভাইয়া সবসময় রিদ খান সম্পর্কে বলে বেড়ায় বাড়িতে। এজন্য মূলত রিদ খানকে দেখার প্রবল আগ্রহ ছিল আমার মনে মধ্য, যেটা কাল পূর্ণ হলো সরাসরি রিদ খানকে দেখে। কাল আরিফ ভাইয়া হলুদ সন্ধ্যায় এসেছিল রিদ খান, আর আমার সাথে দেখা হয়েছিল হলুদের স্টেজের সামনে। তিনি অত্যন্ত গভীর মুখ এক পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। ওনার পিছনে 4-5 জনের মতো বডিগার্ডও দাঁড়িয়েছিল। আমি তাদের দেখে বুঝছিলাম। তাছাড়া আরিফ ভাইয়া সবসময় বলতো রিদ খান বডিগার্ড নিয়ে চলাফেরা করে সেই সেফটির জন্য। কিন্তু আমি এখনো বুঝতে পারি না এই লোকের কেন সেফটির প্রয়োজন হয়। এই লোক তো এমনি মানুষের সাথে কথা বলে না, বোবা সেজে থাকে। তাহলে বোবা মানুষের কি শত্রু থাকে নাকি? এই তো কাল সন্ধ্যা কথা। আমি সবার সাথে হলুদের ডালা সাজিয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। চারপাশে এক পলক চোখ বুলিয়ে পরিবেশটা বুঝে নিলাম। পায়ে আমার হলুদের শাড়ি পরা ছিল, মুখে ছিল হালকা, উপরে একটু ভারী মেকআপ। সব মিলিয়ে ঠিকঠাক ছিলাম আমি। এক হাতে ছাড়া শাড়ির আঁচলটা ধরে অন্য হাত ফুলের থালা নিয়ে রেখেছিলাম। দু হাতই ব্যস্ত ছিল শাড়ি আর ফুলের থালা সামলাতে। আমি সবার সাথে লাইন বেঁধে স্টেজের সামনে গিয়ে দাঁড়িয়ে হাসি মুখে ফুলের থালাটা স্টেজ রেখে পাশ ফিরে চোখ পড়ল রিদ খানকে। উনি আমার দিকেই তাকিয়েছিল পলকহীনভাবে। আমি তাকাতেই চোখাচোখি হলো দুজনার। আমার হঠাৎ তাকানোতে উনি তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে অন্যদিকে তাকায়, আর আমি হাহা বোকা রানী ওনার দিকে সরাসরি ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম ছিল একদম চোখ বড় বড় করে। আসলে অনেকটা থমথমে খেয়ে গিয়েছিলাম ওনাকে প্রথম দেখে। এর জন্য সেই মুহূর্তে ওনাকে ছাড়া বাকি কিছুই চোখে পড়ছিল না আমার। শুধু মনে হয়েছিল সেই মুহূর্তে ওনাকে দেখা ছাড়া আমার আর কোনো বিশেষ কাজ হতে পারে না। তাই নিজের মনে করে দেখছিলাম ওনাকে আমি। আমার জীবনে প্রথম ক্রাশ নাম বাসটি তখনই উদয় হয় রিদ খানকে দেখে। আমার এমন করে তাকানো উনি বেশ বিরক্ত হচ্ছিল, তা ওনার ফেস দেখেই বুঝতে পারছিলাম আমি। তারপরও আমার কোনো ভাবান্তর হলো না তখন। আসলে
তখন কেমন যেন পদ্মা খেয়ে গিয়েছিলাম। এজন্য ওনার দিকে সরাসরি তাকানো আমার মাথায় কাজ করছিল না। আমার সরাসরি তাকানোতে উনি বেশ বিরক্ত হয়ে ওনার বডিগার্ডকে উদ্দেশ্য করে আমাকে বলে ওঠে, বেনাস শিক্ষি শনি আসিফ, এভাবে তাকিয়ে থাকার কি আছে? ননসেন্স, চোখ নামা আর আমার সামনে থেকে বিদায় হ। এখানে যদি আমার সামনে আর একটা মুহূর্তেও দাঁড়িয়ে থাকতে দেখি তাহলে আই সয়ার আমি তোকে জুস বানিয়ে খাবো। ইটস আউট সুগার। কথাগুলো বলে আমাকে আর চোখে একবার দেখে নিলেন ওনার বডিগার্ড আসিফ। ওনার কথায় কিছু বুঝতে না পেয়ে হা করে তাকিয়েছিল ওনার মুখের দিকে। আর আমি আমাকে কে পায় ওনার সামনে দৌড়ে লাফাঙ্গা হয়ে গিয়েছিলাম তখনই। হব না কেন? কি সাংঘাতিক ব্যাপার! একটু তাকাতেই আমাকে জুস বানিয়ে খেতে চায়, তাও চিনি ছাড়া। ভাবা যায় লোকটা কতটা ভয়ানক। উফরিত খানের সম্মুখ থেকে পালিয়ে এসেই মনে মনে শপথ করছিলাম ওনার সামনে আর যাব না বলে। কিন্তু আমার এই শপথটা আমি দীর্ঘস্থায়ী করতে পারিনি, কারণ যতবার আমি ছাদে উঠেছি ততবার বেহায়া চোখ শুধু ওনাকেই দেখেছিল তখন। তবে উনি একটিবারের জন্যেও আমার দিকে তাকাননি। শুধু যে আমি একা রিদ খানকে গিলে খাচ্ছিলাম তা একটু মোটেও নয়। বিয়ে বাড়ির সব মেয়েরাই ওনাকে চোখে গিয়ে খাওয়া টপি ছিল। আমার সব কাজিনরা রীতিমতো ওনার নামের মালা জপতে শুরু করে দেয় ততক্ষণে। এতে করে অবশ্য আমার কোনো রকম নেগেটিভ রিয়াকশন ছিল না। সুন্দর মানুষ নিয়ে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। হোক সে মেয়ে বা ছেলে, একটু প্রশংসা তো থাকবেই তাদের সুন্দরের। ওনার ক্ষেত্রেও তাই ছিল। হেই উল্লোক গান বাজনার সাথে আরিফ ভাইয়া হলুদ ছোঁয়া শুরু হয় 12টার দিকে। সবাই একে একে আরিফ ভাইকে হলুদ লাগাতে শুরু করে দেয়। আমিও সবার দলে ছিলাম। তবে স্টেজের এক পাশে বসে হাসি মুখে কাজিন সাথে আরিফ ভাইয়া হলুদ পর্ব দেখছিলাম। বাড়ির বড়রা লাগাচ্ছিল। আমার অমনোযোগিতার মধ্যে হঠাৎ করেই আমার পাশের চেয়ারটা টেনে বসে পড়ল আমার চাচাতো ভাই সিজান। বয়সে আরিফ ভাইয়ার সমান হলেও আমার সাথে সিজান ভাই খাতির জমতে চায় শুরু থেকে। কিন্তু আমার কোনো জানি সিজান ভাইয়ার অধিকত্ব কোনো কালেই পছন্দ হয় না একদম। তাই বরাবরই তাকে এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু এই মুহূর্তে সবার আড্ডা ছেড়ে উঠতে চাই না বলে বসে রইলাম জায়গায়। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে তিনি এ নিয়ে বিনিয়ে অনেক কিছুই বলছেন সিজান ভাইয়া আমাকে। আমিও না পেরে একটু আধটু অমনোযোগী হয়ে ওনার সেসব কথাগুলো শুনছিলাম। তবে সিজান ভাই বড় ভাই হওয়ার সুবাদে হাসি মুখে কথার উত্তরও দিচ্ছিলাম মাঝে মধ্যে। সিজান ভাইয়ের সাথে কথা বলতে বলতে একটা সময় স্টেজের দিকে তাকাতেই আমার হাসি মুখটা চুপসে যায় তৎক্ষণাৎ। কারণ আরিফ ভাইয়ের বস মানে রিদ খান আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়েছিল। তার দৃষ্টিতে না রাগ আর না ভালোবাসা প্রকাশ পাচ্ছিল। আমি ওনার অদ্ভুত দৃষ্টির সামনে বুঝতে পারিনি ততক্ষণাৎ। এর জন্য আমিও খানিকটা স্তব্ধ বোধ করে বারবার তাকাচ্ছিলাম ওনার দৃষ্টির দিকে। এজন্য বারবার চোখাচোখ হচ্ছিল ওনার অনল দৃষ্টির সাথে আমার। আমাদের দুজনের দৃষ্টি বদলের মধ্যেই কেউ একজন আলতো ছুঁয়ে দেয় আমার গাল। নরম হাতের ছোঁয়ায় আমি তৎক্ষণাৎ চমকে উঠে নিচে তাকাতে চোখ পড়ল 5 বছরের ছোট একটি ছেলেকে। ছেলেটি আমার খুব আদুরে, আমার বড় আপুর একমাত্র ছেলে মাহাদি সরকার। ও আমার গাল ছুঁয়ে আদুরে গলায় মামুনি ডাকছে বারবার। আমি মাহাদিকে
দেখে ততক্ষণ দু হাতে কাপড়ে কোলে তুলে নিল আদুরে সহিত ওর গালে এই গালে পর পর করে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ও ততক্ষণাতে আঙ্গুল তুলে ইশারা করে আরিফ ভাইয়াকে দেখায় আমাকে ডাকছে বলে আমি মাহাদিকে জিজ্ঞেস ভাইয়ার জিসান ভাইয়ার কাছে রেখে আসিফ ভাইয়ার উদ্দেশ্য স্টেজের দিকে এগিয়ে গেলাম। আরিফ ভাইয়ার পাশে দাঁড়াতে ভাইয়া আমাকে দেখে ঝটপট তাড়া দিয়ে বলে ওঠে মায়া আমাকে তাড়াতাড়ি হলুদ ছুঁয়ে দিতে চলে যা, তোর সাথেই থাকার দরকার নেই, আয় তাড়াতাড়ি আয়, হলুদ লাগাবি। ভাইয়ার কথায় অবাক হলাম আমি। আমার ভাইয়া হলুদের আমাকে থাকতে মানা করেছে, আমারই নিজের ভাই। এটা আমার কাছে বেশ অপমানজনক মনে হলো। তাই রাগান্বিত আমি অতিরিক্ত অপমানের ঘরে রাগে মুখে কিছুই বলতে পারলাম না আরিফ ভাইকে। এই জন্য চেতে গাল ফুলিয়ে রাগে হন করে চলে আসি আরিফ ভাইকে হলুদ না লাগিয়ে নিজের রুমে। রাগের দুঃখের কান্না চলে আসার উপক্রম হতেই বালিশে মুখ গুজে জেদ ধরে বিছানায় পড়ে থাকতে থাকতে কখন যে এলোমেলোভাবে ঘুমিয়ে পড়েছিলাম আর মনে নেই। আমার ঘুরের বেশ গভীর হতেই তখনই হৃদ খানকে নিয়ে বাজে স্বপ্নতা দেখেছিলাম আমি। অবশ্য এতে আমারও দোষ ছিল, কারণ হৃদ খানকে দেখার পর থেকে সারাক্ষণ শুধু ওনাকে ভেবে সময় পার করছি বলে এজন্য রাতেও ওনাকে নিয়ে বাজে স্বপ্ন দেখা আমার। বর্তমান ঘুমের রেশ কাটিয়ে বাহিরে বের হলাম। আমার আশেপাশের কাউকে দেখতে না পেয়ে এলোমেলো চুল আর শাড়ি নিয়েই ছুটলাম ছাদের দিকে। বেশ রাত হয় মনে করছিলাম হয়তো আরিফ ভাইয়ার হলুদের অনুষ্ঠান শেষ, আমার কাজিনরা হয়তো সবাই মিলে আড্ডা দিচ্ছে এই ভেবে এগোচ্ছিলাম ছাদের দিকে। কিন্তু ছাদের সিঁড়ির কাছে আসতে মুখোমুখি হয় হৃদ খানের সাথে। হয়তো উনিও বাসার উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছিল। অনাকাঙ্ক্ষিতভাবে ওনার সাথে আমার মুখোমুখি হতে আমি খানিকটা পাথর মূর্তির নেই ঠাই জায়গায় দাঁড়িয়ে গেলাম নড়াচড়াবিহীন। ওনার কুচকানো শক্ত দৃষ্টি ছিল আমার ঘুম ঝরানো চোখ ঘুমের দিকে। আমি ভূত চোখে ওনাকে দেখে আমাদের আশেপাশে তাকাই স্বপ্নের কথা ভেবে। কিন্তু আমাকে সবচেয়ে বেশি যেটা অবাক আর ভর্তক করেছিল সেটা হলো আমার স্বপ্নে দেখা জায়গাটা আর আমাদের বাস্তবে দাঁড়িয়ে থাকা জায়গা একই ছিল। আমি সেম জায়গায় দাঁড়িয়ে ভর্তক মুখে ওনার দিকে তাকিয়েছিলাম। আমার দিক সামনে সিঁড়ি কোঠায় উনি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে হঠাৎই এগিয়ে আসতে লাগলো আমার দিকে। দৃষ্টি স্থির রেখে আমি ওনার এমন আগানো দেখে ভয়ে নিজের দু হাতে তৎক্ষণাৎ ঠোঁট চেপে ধরি শক্ত করে, যাতে উনি আমাকে কোনো রকম কিস করতে না পারে। জন্য আসলে আমি স্বপ্নের কথা চিন্তা করে ভয়ে সিটিয়েছিলাম। এর জন্য বুঝতে পারছিলাম না যে আমার একান্ত স্বপ্নের কথা ওনার কান অবধি এখনো পৌঁছায়নি। আমার অস্থির ভর্তক দৃষ্টিভঙ্গি দেখে থেমে যায় হৃদ খানের চরণ। খানিকটা সময় আমাকে উনি কপাল কুঁচকে দেখে অবাক হয়ে এগিয়ে আসতে চাইল। তার ধীর হাঁটা দেখে ভয়ে কলিজা শুকিয়ে উঠল আমার। তাই আর এক মুহূর্তেও দাঁড়ায়নি ওনার হৃদ সামনে ভয়ে। তখনই দু হাতে ঠোঁট চেপে উল্টো ঘুরে দৌড়ে পালিয়েছিলাম নিজের রুমে। আমার এমন কাজে হয়তো উনি ব্যাকাচাকা খেয়েছে, এটা আমি না দেখেই বুঝতে পারি। খেলে খাক, আমার কি, আমি বাঁচলেই তো বাকি সব গোল্লাই যাক। আসলে এটা কথা আছে না, চাচা আপন পান বাঁচা। এই মুহূর্তে আমার দশাও সেম হয়েছে। অবাস্তব কাল্পনিক
তৃত খানের কিস খেতে বাঁচার জন্য আমার এত অস্থিরতা। ঘুম ঘুম চোখে হাতে বাঁশ নিয়ে সারা বাড়ি ঘুর করছি আমি, সাথে বাড়ির ডেকোরেশনও চোখ বুলিয়ে চলছি। ভাইয়া বিয়ের জন্য খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটি। আমাদের বাড়িটা বেশ বড় তা কিন্তু নয়, আমরা মধ্যবিত্ত পরিবারের বাসিন্দা, অল্প স্বল্পই, তাই আমাদের আনন্দ বিরাজ করে। দোতলা বিশিষ্ট বাড়িটি আমাদের উপর নিচ মিলিয়ে 8 বিশিষ্ট রুম রয়েছে এই বাড়িতে। ভাইয়া আমি উপরে থাকলেও মা বাবা উপরে থাকতে নারাজ, তাই তারা দুজনে নিচ তলায় বাসিন্দা। বাকি রুমগুলো অতিথিদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তবে খাওয়া দাওয়া পর্বটা আমাদের নিচেই করতে হয়। মাঝে মনে হয় আমি নিজ বাড়িতে ভাড়াটিয়া হিসাবে রয়েছি। এই যে যখন ভাইয়ার সাথে নিচে খাবার খেতে আসি তখন নিজ বাড়িতে ভাড়াটিয়া টাইপ ফিলিংস আসে। যাই হোক, আমাদের বাড়ির বাহিরে ছোট একটা বাগানও আছে, এতেই আমাদের খুশির ঢের পড়ে বাড়ির কাঙ্কিনায়। আর সেই খুশি দু হাতে মুঠোয় করিয়ে ছড়িয়ে যায় সবার মাঝে। এবারও তাই হচ্ছে। ভাইয়া বিয়ে নামক আমেজের মাধ্যমে আত্মীয় স্বজনরা সবাই এসেছে। ভাইয়া বিয়েতে সবাই আনন্দে মুখরিত হয়ে আন্দোলন শুরু করে দিয়েছে। সবার দিক থেকে হুড়োর চিৎকার চেঁচামেচি মেতে আছে সবাই, বড়রা কাজে আর ছোটদের আনন্দের মাধ্যমে প্রকাশ পাচ্ছে এই আন্দোলন। আর আমি ঘুম ঘুম চোখে সবাইকে এক পলকে পর্যবেক্ষণ করে নিলাম। সবাই যার যার মতো করে ব্যস্ত হয়ে উঠেছে, তাই তাদেরকে তাদের মতো করে থাকতে গিয়ে ঢুলতে ঢুলতে এগিয়ে গেলাম ভাইয়া রুম থেকে। উদ্দেশ্য ভাইয়া রুমে ফ্রেশ হব, কারণ নিজ রুমের অবস্থা, কারণ আমার সব বান্ধবীরা ভিড় জমিয়ে সেখানে, তাই বাধ্য হয়ে যেতে হচ্ছে আমাকে। ভাইয়া রুমে আপাতত কেউ থাকবে না, তাই চুপি চুপি গিয়ে ফ্রেশ হয়ে আসবো। সেখান থেকে ধীর পায়ে এগিয়ে গেলাম ভাইয়া রুমের দিকে। বিনা বাক্য ও শব্দ বয়ে আস্তে করে দরজা খুলে ঢুকে পড়লাম ভাইয়া রুমে। পরে আস্তে করে দরজা লাগিয়ে পিছন ফিরে তাকাতেই চোখ পড়ল আবছা আবছা অন্ধকার রুমটির সাথে। বেডে কেউ কাঁথা মুড়িয়ে উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমি এক পলক তাকিয়ে থেকে ভাইয়া হবে ভেবে ওয়াশরুমের দিকে পা বাড়াই, কারণ আমি জানি ভাইয়া ছাড়া ভাইয়ার রুমে একটা মাছিকেও আসতে দেয় না। তাই নিশ্চিন্ত হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে ভাইয়া রুমে আয়নার সামনে এলোমেলো চুলগুলো ছেড়ে নিজের হাতে হালকা হালকা গুছিয়ে নিচ্ছে। তখন একটু শব্দ কানে আসতেই চমকে পাশ ফিরে তাকাই আমি। ভাইয়া তখনও উপর হয়ে শুয়ে আছে, আর ভাইয়া মোবাইলে মেসেজ আসছে সেই কখন থেকে, সেদিকে তার কোনো খেয়ালই নেই। খেয়াল থাকবেই না কি করে? নিশ্চিত সারা রাত ভাবির সাথে প্রেমময় কথা বলে বলে পার করছে, তাই এখন অবধি পরে ঘুমাচ্ছে। আল্লাহ, কি প্রেম ভাবা যায়! বারবার টুংটাং শব্দ, কৌতূহল চোখে কপাল কুঁচে এলো আমার। এত কিসের মেসেজ আসতে? ভাইয়ার 5 সেকেন্ডও দম নিতে পারছে না। ব্যক্তিটি পরে ভাবি হতে পারে ভেবে স্থির নিঃশ্বাস ফেললাম, কারণ নিশ্চিত ভাবি কোনো প্রয়োজনে বোধের জন্য ভাইয়াকে এত মেসেজ করছে। তাই নিজের শত শত চিন্তা পেছনে ফেলে এগিয়ে গেলাম বিছানার উপর ফোনটির দিকে। ফোনটি ভাইয়া পাশে বালিশের নিচে হবে, কারণ শব্দটি সেখান থেকে আসছে। তাই ভাইয়ার মাথা উপর দিয়ে ঝুঁকে উপর হয়ে ফোনের জন্য হাত বাড়াই আমি। ভাইয়া উপর হয়ে শুয়ে থাকার ভাইয়া মাথা আমার পেটের নিচে, তবে কোনো রকম স্পষ্ট লাগেনি। ভাইয়ার সাথে নিজের মতো করে ফোন খুঁজে চলছে আমি, কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি।
আমাকে এদিকে ওদিকে কোনো খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ছি আমি। তারপর অনাকাঙ্ক্ষিত ফোনটি অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। ব্যর্থ হয়ে ধপ করে বসে পড়লাম। ভাইয়া মুখের সামনে চারপাশে অন্ধকার হওয়ায় ভাইয়া চেহারাটা স্পষ্ট দেখতে পারছি না। আমি আর না দেখতে পাইছি। নিজের মতো করে আস্তে আস্তে ভাইয়ার মাথার নিচের বালিশটি উঁচু করে চুপি চুপি দেখতে গেলাম। আমার এমন চুপি কাজে নড়ে চড়ে উঠে ভাইয়া ঘুমের ব্যাঘাত ঘটায়। নড়ে চড়ে আবারও আর আগের ন্যায় ঘুমে পড়ে আমি ভীত চোখে কিছুক্ষণ থেমে থেকে আবারও নিজের মতো করে খোঁজা জারি রাখি। প্রত্যাশিত ফোনটি খুঁজে না পেয়ে বিরক্তি নিয়ে নিজের মাথাটা খানিকটা উঁচু করে দেখতেই ঘটে গেল প্রত্যাশিত একটি কাজে। আমার ঠোঁটের মুহূর্তে কারণও ঠোঁট ছুঁয়ে গেল। একসিত হলো দুজনের ঠোঁট। আমি মাথা উঁচু করাতেই উনিও নিজের মাথা উঁচু করেন হয়তো কেউ ওনার সামনে দেখার জন্য। আমার তখনই ঘটে এই প্রত্যাশিত কাজটি। আমি পাথর মুহূর্তের মধ্যে ফ্রিজ হয়ে ঠাই জায়গায় বসে রইলাম। এমন প্রত্যাশিত কাজের জন্য মনে হয় ব্যক্তিগত প্রস্তুত ছিল না। আমার সাথে সাথে ব্যক্তিটিও শটকে আসেন। নিজের শটও হওয়া ধাপটা কাটাতে ব্যক্তি তাকে না দেখে তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে উল্টো ঘুরে দৌড় দিতে যাব। এমন সময় কেউ আমাকে হেঁচকা টানে বিছানায় ফেলে আমাকে জাপটে ধরে বিছানার সাথে কিছু বুঝে ওঠার আগে আমার সাথে এমন কাজটি ঘটনায় ভরকে যায়। আমি মুখ খিচে চোখ বন্ধ করে আছি আর সাথে এটাও ভাবছি যে ভাইয়া তো আমার যাই হয় হোক আমার সাথে এমনটা করবে না। নিজের বোনের সাথে তো আর সিসি কি সাংঘাতিক কাণ্ড। কিন্তু ভাইয়া রুমে যদি ভাই না থাকে তাইলে কে ছিল ব্যক্তিটি? কাকে আমি চুমু খেলাম? নিজের জীবনের প্রথম চুমু এভাবে খেয়ে নিলাম। না, এই চুমু আমি মানি না। আমি চুমু হবে তো বাকি কিছু চিন্তা ভাবনা করার আগেই কেউ আমার গাল চেপে ধরে শক্ত হাতে ব্যথা। আমার জান যায় অবস্থা। তখনই সামনে থাকা ব্যক্তিটি কর্কশ কণ্ঠে আমার কানে আসতে চমকে উঠে সাথে সাথে সামনের দিকে তাকায়। তখনই চোখে পরে হৃদ খানকে। উনি শক্ত হাতে আমায় বিছানার সাথে চেপে ধরে রেখেছেন। আমি করুণ চোখে তাকাতেই উনি রেগে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, লিমিটেড বাহিরের কোনো কিছুই পছন্দ না আমার তোকেও না। চিপস টাইপের মেয়েদের আমার কোনো কালেই পছন্দ নয়। তোর মতো মেয়েদের আমি জাস্ট ঘৃণা করি, অন্য কিছু নয়। আমার থেকে দূরে থাকবে নয়তো শরীরে আগুন ধরিয়ে দেব। রেগে চোখ মুখ শক্ত করে ওনার এমন কথায় আমি মুহূর্তে রুদ্ধ হয়ে গেলাম। কি এমন করেছি আমি যাতে উনি আমাকে এতটা খারাপ দৃষ্টিতে দেখছেন? আর আজ যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি। সেটাও এমনি হঠাৎ করে হয়ে গেছে। তাই বলে উনি আমাকে এভাবে বলবেন? ওনার কথায় আমি করুণ কণ্ঠে বলে উঠি, আপনি আমার সাথে এমন বাজে ব্যবহার কেন করছেন? কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটা আমি ইচ্ছে করে করিনি। আমি তো ভাইয়া ফোন খুঁজতে এসে এটা হয়ে গেছে। টলমলে চোখে আমার এমন কথায় উনি আরও খানিকটা এগিয়ে এসে আমার দিকে ঝুঁকে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গালে থাকা হাতটা সরিয়ে নেয় আস্তে করে। পরে কিছু একটা ভেবে সাথে সাথে আমার গলা চেপে ধরে শক্ত হাতে পরে রাগে করতে করতে বলে ওঠে, তোর লিমিটেড বাহিরে আমি বাজে কথাটা ভয়াবহ। আমি তো তোর চিন্তা ভাবনায় বাহিরে। তাই নিজেকে বারবার আমার সামনে প্রেজেন্ট করার বন্ধ কর।
আমাকে ধ্বংস লীলায় মেতে উঠতে বাধ্য করিস না, এতে তুইও বাঁচবি, সাথে তোর আশেপাশে আপন জন। তোর মতো মিডল ক্লাস থেকে বিলিং করি না আমি, তাই ভদ্র থেকে অভদ্রতাই খেয়াল করে আমার মাঝে বেশি। তোদের মতো এই ঢুক পানি খেতে সারাদিন ভেবে সময় পার হয় না আমার। সমাজ সোসাইটির চিন্তাও নেই, তাই আমাকে আমার মতো করে থাকতে দে না, আর নিজের পচা শরীরটা নিয়ে অন্য কোথাও গিয়ে ঘুরে বেড়া। কথাগুলো বলে আমাকে ছেড়ে উঠে পড়েন বিছানা থেকে। আমার দিকে না তাকিয়ে দ্রুত তার সঙ্গে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে যায়, আর আমি বিছানায় শুয়ে নীরবে চোখের পানি বিসর্জন করছি আর ভাবছি কি এমন করেছি যার কারণে উনি এত বাজে ব্যবহার করছেন আমার সাথে। কিসের এত রাগ ঝাড়লেন উনি আমার ওপর? আমি তো আগে কখনোই দেখিনি ওনাকে, না কখনো সামনে গিয়েছি ওনার, তাহলে কেন উনি আমাকে বারবার বলছেন ওনার সামনে নিজের প্রেজেন্ট না করতে? দুঃখ কষ্টে তারা কম মন নিয়ে বিছানা থেকে উঠে বসলাম। আমি দু হাতে নিজের চোখ মুছতে মুছতে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য নিজের রুমে যাব আর পিছনে ফেলে যাব অসভ্য বাজে লোকটাকে। আর যাই হোক না কেন, এই রুমে যা হয়েছে কাউকে বলা যাবে না, এতে করে ভাইয়ার বিয়েরও চাকরিতে ব্যাঘাত ঘটতে পারে। তাই আমার চুপ থাকাই সেফ। আর সবচেয়ে বড় কথা, আমি এই খারাপ লোকের সামনে যাব না। আজকে ভালোই ভাইয়ার বিয়েটা মিটে গেলে ওনাকেও আর দেখতে হবে না আমার। এমন সব চিন্তা ভাবনায় মনস্থির করে যেতে লাগলাম নিজের রুমের দিকে, আর পেছনে ফেলে গেলাম হৃদ নামক গুন্ডাটাকে। চলবে পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।